ক্লাস 11-এর বায়োলজি ক্লাসে আজ প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ এই অধ্যায়ের দ্বিতীয় অংশটি আলোচনা করব। সিড জার্মিনেশন অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গম, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জল, অক্সিজেন ও উষ্ণতার প্রভাবে বীজের সুপ্তাবস্থা দূরীভূত হয় এবং ভ্রূণটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বীজের বাইরে নির্গত হয়, তাকে অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন বলে। এখানে ছবিতে অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটি দেখানো হয়েছে। ছবিতে দেখো বীজের ভ্রূণাক্ষটি বৃদ্ধি পেয়ে ভ্রূণমূল এবং ভ্রূণমুকুল উৎপন্ন করেছে, যা থেকে মূলতন্ত্র এবং বিটপতন্ত্রের সৃষ্টি হয়েছে। টাইপস অফ জার্মিনেশন অর্থাৎ অঙ্কুরোদ্গমের প্রকারভেদ। বীজের অঙ্কুরোদ্গম 3 ধরনের হয়: হাইপোজিয়াল জার্মিনেশন বা মৃদগত অঙ্কুরোদ্গম, এপিজিয়াল জার্মিনেশন বা মৃদভেদী অঙ্কুরোদ্গম এবং ভিভিপেরাস জার্মিনেশন বা জরায়ুজ অঙ্কুরোদ্গম। হাইপোজিয়াল জার্মিনেশন বা মৃদগত অঙ্কুরোদ্গম, যে অঙ্কুরোদ্গম প্রক্রিয়ায় বীজ মাটির নিচেই অবস্থান করে, অর্থাৎ কখনোই মাটির স্তর থেকে ওপরে উঠে আসে না, তাকে মৃদগত অঙ্কুরোদ্গম বলে। ছবিতে দেখো এক্ষেত্রে ভ্রূণমূল বীজ থেকে বের হয়ে মাটির নিচে প্রবেশ করেছে এবং ভ্রূণমুকুল মাটির ওপরে উঠে এসেছে। ভ্রূণমুকুলটি মাটির ওপরে বেরিয়ে আসলেও বীজপত্র অঙ্কুরোদ্গমের পর মাটির নিচে শুকিয়ে যায়, যেমন ছোলা, ভুট্টা ইত্যাদির ক্ষেত্রে মৃদগত অঙ্কুরোদ্গম দেখা যায়। এই ছবিতে দেখো অঙ্কুরোদ্গমের পরও বীজপত্র বা কটিলেডন মাটির নিচেই রয়েছে, তাই এটি হলো হাইপোজিয়াল বা মৃদগত অঙ্কুরোদ্গম। এপিজিয়াল জার্মিনেশন বা মৃদভেদী অঙ্কুরোদ্গম, যে অঙ্কুরোদ্গমে বীজপত্রাবকাণ্ডটি দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য বীজপত্রটি বীজোত্তক থেকে নির্গত হয়ে মাটির ওপরে উঠে আসে, তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে। ছবিতে দেখো এক্ষেত্রে বীজপত্র সবুজ বর্ণের হয় এবং কিছুদিন পাতার মতো শালুক সংশ্লেষ করতে পারে, যেমন তেঁতুল, কুমড়ো ইত্যাদির ক্ষেত্রে মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। এই ছবিতে দেখো অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বা কটিলেডন মাটির ওপরে উঠে এসেছে, তাই এটি হলো মৃদভেদী অঙ্কুরোদ্গম বা এপিজিয়াল জার্মিনেশন। ভিভিপেরাস জার্মিনেশন বা জরায়ুজ অঙ্কুরোদ্গম, যে প্রক্রিয়ায় বীজ ফল থেকে নির্গত না হয়ে মাতৃ উদ্ভিদে সংযুক্ত থাকাকালীনই অঙ্কুরিত হয়, তাকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। ছবিতে দেখো এক্ষেত্রে অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণমূলটি ফলোত্তক ভেদ করে বাইরে বেরিয়ে আসে। অঙ্কুরিত বীজটি কিছুদিন পর গাছ থেকে পড়ার সময় ভ্রূণমূলটি মাটিতে গেঁথে যায়। লবণাক্ত মৃত্তিকায় বীজ সরাসরি অঙ্কুরিত হতে পারে না বলে মাতৃদেহে থাকাকালীনই বীজের অঙ্কুরোদ্গম ঘটে, তাই একে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। যেমন গেওয়া, গরান প্রভৃতি লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এই ছবিতে দেখো ফলোত্তক ভেদ করে ভ্রূণমূলটি বাইরে বেরিয়ে এসেছে। ফলটি গাছে থাকা অবস্থাতেই ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অঙ্কুরোদ্গম ঘটেছে।
তাই এটি হলো ভিভিপেরাস জার্মিনেশন বা জরায়ুজ অঙ্কুরোদ্গম। ফিজিওলজিক্যাল প্রসেস অফ জার্মিনেশন অর্থাৎ অঙ্কুরোদ্গমের শারীরবৃত্তীয় প্রক্রিয়া। ইমবাইবিশন অর্থাৎ জল শোষণ। বীজের অঙ্কুরোদ্গমের প্রাথমিক শর্ত হল জল শোষণ। একে আত্মভূতি বা ইমবাইবিশন বলা হয়। ছবিতে দেখো, জল শোষণের ফলে বীজটি স্ফীত হয় এবং অভ্যন্তরীণ চাপের ফলে বীজোত্তকটি ফেটে যায়। এর ফলে ভ্রূণ সহজেই বীজের বাইরে আসতে পারে। আবার দেখো, জলের উপস্থিতিতে বীজের আর্দ্র বিশ্লেষক উৎসেচকগুলি সক্রিয় হয়ে বীজের সঞ্চিত খাদ্যবস্তুগুলির পরিপাক ঘটায়। চেঞ্জ অন ফুড রিজার্ভ অর্থাৎ সঞ্চিত খাদ্য ভাণ্ডারের পরিবর্তন। অঙ্কুরোদ্গম প্রক্রিয়ায় বীজের সঞ্চিত খাদ্যগুলি আর্দ্র বিশ্লেষক উৎসেচকের মাধ্যমে সরলীকৃত হয়ে যে যৌগগুলি গঠন করে ভ্রূণ সেগুলি শোষণ করে সহজেই বৃদ্ধি লাভ করে। দানাশস্যে প্রচুর পরিমাণে শ্বেতসার সঞ্চিত খাদ্যরূপে থাকে। ছবিতে দেখো, অ্যামাইলেজ জাতীয় আর্দ্র বিশ্লেষক উৎসেচকগুলি দানাশস্যে সঞ্চিত শ্বেতসারকে ভেঙে সরল গ্লুকোজ অণু সৃষ্টি করে। ভ্রূণ এই গ্লুকোজকে খাদ্য উপাদান হিসেবে গ্রহণ করে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আবার বাদাম, রেড়ি প্রভৃতি তৈলবীজে প্রচুর পরিমাণে লিপিড বা ফ্যাট সঞ্চিত খাদ্যরূপে থাকে। তৈলবীজে সঞ্চিত ফ্যাট বা লিপিড লাইপেজ উৎসেচক দ্বারা বিশ্লিষ্ট হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হয়। এই ফ্যাটি অ্যাসিডগুলি আবার বিটা জারণের মাধ্যমে উচ্চ শক্তিধর এটিপি অণু সংশ্লেষ করে। বীজের অঙ্কুরোদ্গমের সময় প্রয়োজনীয় শক্তি এটিপি সরবরাহ করে। ছবিতে দেখো, প্রোটিন জাতীয় বীজে বিভিন্ন ধরনের প্রোটিয়েজ উৎসেচক প্রোটিনকে বিশ্লিষ্ট করে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে। সেল ওয়াল ডাইজেস্টিং এনজাইম অর্থাৎ কোষপ্রাচীর পরিপাককারী উৎসেচক, সেলুলেজ, পেকটিনেজ প্রভৃতি উৎসেচক অঙ্কুরোদ্গমের সময় সক্রিয় হয়ে বীজোত্তকের কোষপ্রাচীরকে দ্রবীভূত করে। রেসপিরেশন অর্থাৎ শ্বসন। সিক্ত বীজে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং পেন্টোজ ফসফেট পথের মাধ্যমে শ্বসন সম্পন্ন হয়। কন্ডিশনস অফ জার্মিনেশন অর্থাৎ অঙ্কুরোদ্গমের শর্তাবলী। ওয়াটার অর্থাৎ জল। অঙ্কুরোদ্গমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল জল, কারণ জলের অনুপস্থিতিতে কখনোই অঙ্কুরোদ্গম প্রক্রিয়া সম্ভব হয় না। অক্সিজেন। অঙ্কুরোদ্গমের জন্য অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। অক্সিজেনের উপস্থিতিতে সবাত শ্বসনের মাধ্যমে অঙ্কুরিত বীজ এটিপি উৎপাদন করে, যা বিভিন্ন উপচিতিমূলক ক্রিয়ায় ব্যবহৃত হয়। টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা। অধিকাংশ বীজই 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে সবচেয়ে ভালোভাবে অঙ্কুরিত হয়, কারণ এই তাপমাত্রার মধ্যেই প্রয়োজনীয় উৎসেচকগুলি সর্বাধিক সক্রিয় হয়। লাইট অর্থাৎ আলো। আলো অঙ্কুরোদ্গমের অত্যাবশ্যক উপাদান নয়। যেসব বীজ আলোর উপস্থিতিতে অঙ্কুরিত হয় তাদের ফটোব্লাস্টিক বীজ বা ফটোব্লাস্টিক সিড বলে। অপরদিকে
অন্ধকারের উপস্থিতিতে যে বীজগুলির অঙ্কুরোদ্গম ঘটে তাদের স্কোটোব্লাস্টিক বা ঋণাত্মক ফটোব্লাস্টিক বীজ অর্থাৎ স্কোটোব্লাস্টিক অর নেগেটিভলি ফটোব্লাস্টিক সিড বলা হয়। বীজের অঙ্কুরোদ্গমে ফাইটোক্রোম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সুদূর লাল আলো, নীল আলো ও অতিবেগুনি রশ্মি বীজপত্রাধি কাণ্ডের বৃদ্ধিতে বাধা দান করে, কিন্তু লাল আলোর উপস্থিতিতে বীজপত্রাধি কাণ্ড দ্রুত বেড়ে গিয়ে অঙ্কুরোদ্গমে সহায়তা করে। কন্ডিশন অফ সয়েল অর্থাৎ মৃত্তিকার অবস্থা, মাটির গঠন, জল ধারণ ক্ষমতা, বায়ু চলাচল প্রক্রিয়া, পিএইচ, খনিজ লবণের মাত্রা, লবণাক্ততা প্রভৃতি অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে প্রভাবিত করে। স্ট্রাকচার অফ সিড অর্থাৎ বীজের গঠন, স্থূল ও অভেদ্য বীজোত্তক, অপরিণত ভ্রূণ অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে বিলম্বিত করে। হরমোন, বিভিন্ন উদ্ভিদ হরমোন অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে বিশেষভাবে প্রভাবিত করে। জিব্বেরেলিক অ্যাসিড, ছবিতে দেখো এই হরমোনের প্রভাবে অ্যালিউরন স্তরে অ্যামাইলেজ সহ অন্তত 20টি আদ্রবিশ্লেষক উৎসেচকের সংশ্লেষ ঘটে। এই উৎসেচকগুলি শস্যে উপস্থিত জটিল খাদ্য উপাদানগুলিকে সরলীকৃত করে দিলে ভ্রূণ তা শোষণ করে দ্রুত বৃদ্ধি লাভ করে। সাইটোকাইনিন, এই হরমোনটিও অঙ্কুরোদ্গমে সহায়তা করে। সাইটোকাইনিন ভ্রূণে প্রোটিন সংশ্লেষের হার বাড়িয়ে দেয় এবং কোষ বিভাজন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। অ্যাবসিসিক অ্যাসিড, ভ্রূণে প্রোটিন সংশ্লেষের হার এই হরমোনের প্রভাবে হ্রাস পায়। অ্যাবসিসিক অ্যাসিডের উপস্থিতিতে আদ্রবিশ্লেষক উৎসেচকের ক্রিয়া বাধাপ্রাপ্ত হয় বলে ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি ঘটে না, অর্থাৎ জিব্বেরেলিক অ্যাসিড এবং সাইটোকাইনিন অঙ্কুরোদ্গমের সহায়ক। অন্যদিকে অ্যাবসিসিক অ্যাসিড অঙ্কুরোদ্গম বিরোধী হরমোন। সিড ডরম্যান্সি অর্থাৎ বীজের সুপ্তাবস্থা, বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়ার সাময়িক স্থিতাবস্থাকে বীজের সুপ্তাবস্থা বা সিড ডরম্যান্সি বলা হয়। সাধারণত এই সময়ে পরিবেশ অনুকূল থাকলেও ভ্রূণের বৃদ্ধি ঘটে না। এখানে ছবিতে তোমরা সুপ্তাবস্থায় থাকা বিভিন্ন বীজের ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে দেখো সুপ্তাবস্থায় বীজের ভিতরে থাকা এমব্রায়ো বা ভ্রূণটির বৃদ্ধি ঘটে না। ডরম্যান্সি অন দ্য বেসিস অফ টাইম স্প্যান অর্থাৎ সময়কালের ভিত্তিতে সুপ্তাবস্থা 3 ধরনের হয়। প্রি ডরম্যান্সি বা অগ্র সুপ্তাবস্থা, এটি সুপ্তাবস্থার প্রাথমিক পর্যায়, যখন উপযুক্ত পরিবেশ পেলেই বীজ অঙ্কুরিত হয়। মিড ডরম্যান্সি বা মধ্য সুপ্তাবস্থা, এই অবস্থায় বীজটি সম্পূর্ণ সুপ্তাবস্থায় থাকে এবং অনুকূল পরিবেশে থাকলেও বীজ সহজে অঙ্কুরিত হয় না। পোস্ট ডরম্যান্সি বা পশ্চাৎ সুপ্তাবস্থা, এই দশায় বীজ ধীরে ধীরে সুপ্তাবস্থা কাটিয়ে বেরিয়ে আসে, ফলে তা সহজেই অঙ্কুরিত হয়। ইনেট ডরম্যান্সি বা অভ্যন্তরীণ সুপ্তাবস্থা, যখন বীজটির মধ্যেই সুপ্তাবস্থার কারণগুলি নিহিত থাকে তখন তাকে অভ্যন্তরীণ সুপ্তাবস্থা বলে। বীজে অতিরিক্ত পরিমাণে অ্যাবসিসিক অ্যাসিডের উপস্থিতি, ভ্রূণের অপরিণত অবস্থা প্রভৃতি
অভ্যন্তরীণ সুপ্তাবস্থার কারণ। এক্ষেত্রে অনুকূল পরিবেশেও বীজটি অঙ্কুরিত হয় না। ইম্পোজড ডরম্যান্সি বা আরোপিত সুপ্তাবস্থা। বীজটি অঙ্কুরোদ্গমে সক্ষম হলেও বাইরের পরিবেশ যদি প্রতিকূল হয়, অর্থাৎ অঙ্কুরোদ্গমের সহায়ক না হয়, তখন বীজের সুপ্তাবস্থাকে আরোপিত সুপ্তাবস্থা বলে। পোস্ট হারভেস্ট ডরম্যান্সি অর্থাৎ ফসল সংগ্রহের পরবর্তী সুপ্তাবস্থা। অধিকাংশ শস্য বীজই ফসলরূপে সংগ্রহ করার পর কিছুদিন সুপ্তাবস্থায় থাকে, যাকে ফসল সংগ্রহের পরবর্তী সুপ্তাবস্থা বলে। স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে সঙ্গে এই সুপ্তাবস্থা দূরীভূত হয়ে বীজের স্বাভাবিক অঙ্কুরোদ্গম ঘটে। রিজনস অফ ডরম্যান্সি অর্থাৎ সুপ্তাবস্থার কারণসমূহ। ওয়াটার ইম্পারমিয়েবল সিড কোট অর্থাৎ জল অভেদ্য বীজোত্তক। অনেক গাছের বীজোত্তক পুরু ও শক্ত হয় এবং জল বীজোত্তক ভেদ করে প্রবেশ করতে পারে না। বীজ জল শোষণ না করায় আর্দ্র বিশ্লেষক উৎসেচকগুলিও নিষ্ক্রিয় থাকে এবং এর ফলে বীজের অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। অক্সিজেন ইম্পারমিয়েবল সিড কোট অর্থাৎ অক্সিজেন অভেদ্য বীজোত্তক। কিছু কিছু গাছের বীজোত্তক নরম না হওয়া পর্যন্ত অক্সিজেন প্রবেশ করতে পারে না। অক্সিজেনের অনুপস্থিতিতে ভ্রূণের শ্বসন সম্ভব হয় না বলে বীজটি অনেক দিন সুপ্তাবস্থায় থেকে যায়। ইম্যাচিউরিটি অফ দ্য এমব্রায়ো অর্থাৎ ভ্রূণের অপরিপক্কতা। কিছু কিছু গাছের বীজ যখন মাটিতে পড়ে তখন বীজের ভিতরে ভ্রূণটি অপরিণত অবস্থায় থেকে যায়। ভ্রূণ যতদিন না পরিণতি লাভ করে এই ধরনের বীজ সুপ্তাবস্থায় থেকে যায়। মেকানিক্যালি রেজিস্ট্যান্ট সিড কোট অর্থাৎ যান্ত্রিকভাবে প্রতিরোধকারী বীজোত্তক। কিছু গাছের বীজোত্তক এতটাই পুরু হয় যে বর্ধনশীল ভ্রূণ বীজোত্তক ভেদ করে বেরিয়ে আসতে পারে না। পোস্ট হারভেস্ট ডরম্যান্সি অর্থাৎ ফসল তোলার পরবর্তী সুপ্তাবস্থা। ধান, গম, বার্লি প্রভৃতি দানাশস্য ফসল তোলার পর কিছুদিন সুপ্তাবস্থায় থাকে। এই সময় এদের ভ্রূণ পরিণত হলেও বীজে প্রচুর পরিমাণে অ্যাবসিসিক অ্যাসিড জাতীয় অঙ্কুরোদ্গম নিরোধক হরমোন থাকার ফলে বীজ অঙ্কুরিত হয় না। সময়ের সঙ্গে সঙ্গে বিপাক্রিয়ার মাধ্যমে এই হরমোন অপসারিত হলে ধীরে ধীরে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বেড়ে যায়। ইনফ্লুয়েন্স অফ লাইট অর্থাৎ আলোর প্রভাব। লেটুস, তামাক প্রভৃতি বীজগুলি আলোক সুবেদী হওয়ায় আলোর উপস্থিতি ছাড়া এরা অঙ্কুরিত হয় না। এই ধরনের বীজকে ধনাত্মকভাবে ফটোব্লাস্টিক বা পজিটিভলি ফটোব্লাস্টিক বীজ বলা হয়। অন্যদিকে কালো জিরে জাতীয় বীজ আলোর উপস্থিতিতে সুপ্তাবস্থায় থেকে যায়, কারণ অন্ধকার ছাড়া এই ধরনের বীজ অঙ্কুরিত হতে পারে না। এদের ঋণাত্মকভাবে ফটোব্লাস্টিক বা নেগেটিভলি ফটোব্লাস্টিক বীজ বলা হয়। আর্টিফিশিয়াল মেথডস অফ ব্রেকিং অফ সিড ডরম্যান্সি অর্থাৎ
বীজের সুপ্তাবস্থা ভঙ্গের কৃত্রিম পদ্ধতি। দ্রুত অঙ্কুরোদ্গমের জন্য বিভিন্ন কৃত্রিম পদ্ধতি প্রয়োগ করে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা যায়, যেমন স্ক্যারিফিকেশন, যে যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ায় বীজোত্তককে পাতলা বা নরম করে বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হয় তাকে স্ক্যারিফিকেশন বলে। এক্ষেত্রে শিরীষ কাগজ বা কোনো অমসৃণ তলে বীজোত্তককে ঘষে পাতলা করা হয়, অথবা তীব্র অজৈব অ্যাসিডে বীজকে স্বল্প সময়ের জন্য ডুবিয়ে ভালোভাবে জলে ধৌত করলে বীজোত্তক নরম হয়। ছবিতে দেখো অমসৃণ তলে বীজোত্তককে ঘষে পাতলা করা হচ্ছে, আর এই ছবিতে বীজকে তীব্র অ্যাসিডে ডুবিয়ে রাখা হয়েছে, ফলে বীজোত্তক নরম হয়। অ্যাপ্লিকেশন অফ প্রেশার অর্থাৎ চাপ প্রয়োগ। আলফালফা, ক্লোভার প্রভৃতি বীজকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2000 বায়ুমণ্ডলীয় চাপে 5 থেকে 20 মিনিট রাখলে বীজোত্তকটি বিদীর্ণ হয়। লো টেম্পারেচার বা নিম্ন তাপমাত্রা। স্ফ্যাগনাম নামক মশের মধ্যে বীজকে আবৃত করে নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সুপ্তাবস্থা ভঙ্গ করার প্রক্রিয়াকে স্ট্র্যাটিফিকেশন বলা হয়। এই ছবিতে দেখো বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করার জন্য নিম্ন তাপমাত্রা প্রয়োগ করা হচ্ছে। লাইট অর্থাৎ আলো। এই ছবিতে দেখো যেসব বীজ আলোর উপস্থিতিতে অঙ্কুরিত হয় তাদের ক্ষেত্রে সাদা বা লাল আলো প্রয়োগ করলে সুপ্তাবস্থা ভেঙে বীজ দ্রুত অঙ্কুরিত হয়। অ্যাপ্লিকেশন অফ হরমোন অর্থাৎ হরমোনের প্রয়োগ। এই ছবিতে দেখো কাইনেটিন, জিব্বারেলিক অ্যাসিড প্রয়োগ করলে অঙ্কুরোদ্গম প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ইম্পর্টেন্স অফ ডরম্যান্সি অর্থাৎ সুপ্তাবস্থার প্রয়োজনীয়তা। প্রতিকূল পরিবেশে বীজ অঙ্কুরিত হলে তা সহজেই বিনষ্ট হয়ে যায়। বীজের সুপ্তাবস্থা প্রতিকূল পরিবেশে থেকে গাছকে রক্ষা করে। বীজের সুপ্তাবস্থা জরায়ুজ অঙ্কুরোদ্গমকে প্রতিরোধ করে। এই কারণে গাছে থাকাকালীন বীজ অঙ্কুরিত হয় না। বীজের সুপ্তাবস্থা আছে বলেই বিভিন্ন বীজকে আমরা দানাশস্য বা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি। ভার্নালাইজেশন বা বাসন্তীকরণ। নিম্ন তাপমাত্রার প্রভাবে পুষ্প প্রস্ফুটন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে ভার্নালাইজেশন বা বাসন্তীকরণ বলে। এই ছবিতে দেখো অঙ্কুরিত বীজকে কিছুদিন নিম্ন তাপমাত্রায় রেখে বপন করায় ফুল ফোটার প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়েছে। কন্ডিশনস অফ ভার্নালাইজেশন অর্থাৎ বাসন্তীকরণের শর্তাবলী। টেম্পারেচার বা তাপমাত্রা। বাসন্তীকরণের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন। এজ বা বয়স। অঙ্কুরিত বীজেই বাসন্তীকরণ সবচেয়ে বেশি কার্যকরী হয়। শুষ্ক বীজ বা ভ্রূণ অপরিণত থাকলে বাসন্তীকরণ প্রক্রিয়াটি ব্যর্থ হয়। অক্সিজেন। বাসন্তীকরণ প্রক্রিয়াটিতে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় বলে এই পদ্ধতিটি চলাকালীন বাতাস বা অক্সিজেনের উপস্থিতি অত্যাবশ্যক। ওয়াটার বা জল।
জলের অনুপস্থিতিতে বা শুষ্ক বীজে বাসন্তীকরণ সম্ভব নয়। সাধারণভাবে সিক্ত বীজে অন্তত 50% জল থাকা প্রয়োজন। সুগার বা শর্করা ক্রিস্টি মাধ্যমে কর্তিত ভ্রূণকে রেখে বাসন্তীকরণ করতে হলে মাধ্যমে শর্করার উপস্থিতি আবশ্যক। এখন চলো জেনে নেওয়া যাক বাসন্তীকরণ পদ্ধতিটি কিভাবে হয়। বাসন্তীকরণের সময় নিম্ন তাপমাত্রার প্রভাবে কতগুলি ভাজক কলা শনাক্তকারী জিন সক্রিয় হয়। এই প্রক্রিয়া চলাকালীন জিব্বেরেলিক অ্যাসিড এবং ভার্নালিন নামক প্রকল্পিত হরমোনও উক্ত জিনগুলিকে সক্রিয় করতে সাহায্য করে। অনেকে মনে করেন ভার্নালিনের প্রভাবে পরবর্তী পর্যায়ে ফ্লোরিজেন নামক পুষ্প প্রস্ফুটনকারী হরমোনও সক্রিয় হয়। ইম্পর্টেন্স অফ ভার্নালাইজেশন অর্থাৎ বাসন্তীকরণের গুরুত্ব। এই প্রক্রিয়ার মাধ্যমে পুষ্প প্রস্ফুটনকে ত্বরান্বিত করা হয়। যেমন বিভিন্ন শস্যের শীতকালীন ভ্যারাইটি বসন্তকালীন ভ্যারাইটিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ার ফলে গাছের শৈত্য সহনশীলতা বাড়ে। অনেক ক্ষেত্রে এই পদ্ধতির ফলে উৎপন্ন গাছ ছত্রাক প্রতিরোধী হয়। উদ্ভিদ সংকরায়নের কাজ দ্রুত সম্পন্ন করা যায়। ফটোপিরিয়ডিজম বা আলোক পর্যায়বৃত্তি। প্রতিটি উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন আলোর সময়কাল বা দিবাদৈর্ঘ্যের ওপর নির্ভরশীল এবং প্রস্ফুটন নিয়ন্ত্রণকারী আলোর সময়কালকে ফটোপিরিয়ড বা আলোককাল বলে। আপেক্ষিক দিবাদৈর্ঘ্য বা রাত্রি দৈর্ঘ্যের ওপর নির্ভর করে উদ্ভিদের শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে পুষ্প প্রস্ফুটনের ঘটনাকে ফটোপিরিয়ডিজম বা আলোক পর্যায়বৃত্তি বলে। বিজ্ঞানী গার্নার এবং অ্যালার্ড প্রথম ফটোপিরিয়ডিজম পদ্ধতিটি আবিষ্কার করেন। ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস অন দ্য বেসিস অফ ফটোপিরিয়ডিজম অর্থাৎ আলোক পর্যায়বৃত্তির ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিভাগ। প্রতিটি প্রজাতির পুষ্প প্রস্ফুটন আলোর একটি সুনির্দিষ্ট সময়কালের উপর নির্ভরশীল, যাকে সংকট আলোককাল বা ক্রিটিক্যাল ফটোপিরিয়ড বলে। পুষ্প প্রস্ফুটনের ওপর সংকট আলোককালের প্রভাবের ভিত্তিতে উদ্ভিদ গোষ্ঠীকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। শর্ট ডে প্ল্যান্ট বা হ্রস্বদিবা উদ্ভিদ সংকট আলোককালের থেকে কম সময় আলো দিলে যেসব উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন হয় তাদের হ্রস্বদিবা উদ্ভিদ বলে। এই সব উদ্ভিদের ক্ষেত্রে অন্ধকার সময় বা রাত্রিকাল যত দীর্ঘায়িত হবে এদের পুষ্প প্রস্ফুটনের হার তত বেড়ে যাবে। এই কারণে এদের দীর্ঘরাত্রি উদ্ভিদ বা লং নাইট প্ল্যান্টও বলা হয়। যেমন আলু, তামাক, সোয়াবিন, ডালিয়া ইত্যাদি। সাধারণত এই সব উদ্ভিদের ফুল শীতকালে ফোটে। লং ডে প্ল্যান্ট বা দীর্ঘদিবা উদ্ভিদ সংকট আলোককালের থেকে বেশি সময়কাল ধরে আলো দিলে যেসব উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন হয় তাদের দীর্ঘদিবা উদ্ভিদ বলে। স্বাভাবিকভাবেই রাত্রিকাল দীর্ঘ হলে এদের ফুল ফোটে না বা স্বল্প অন্ধকার কাল থাকলে এদের পুষ্প প্রস্ফুটনের হার বেড়ে যায়। তাই এদের হ্রস্ব রাত্রি উদ্ভিদ বা
শর্ট নাইট প্ল্যান্টও বলা হয়। গ্রীষ্মকালের যেসব গাছের ফুল ফোটে তারা সচরাচর দীর্ঘদিবা উদ্ভিদ হয়, যেমন পালং, বিট, মূলো, গম ইত্যাদি। ডে নিউট্রাল প্ল্যান্ট বা দিবা নিরপেক্ষ উদ্ভিদ, যেসব উদ্ভিদ দিবাদৈর্ঘ্যের ওপর সংবেদনশীল নয়, অর্থাৎ সংকট আলোককালের কম বা বেশি সময় আলো দিলে কোনো ক্ষেত্রেই পুষ্প প্রস্ফুটন প্রভাবিত হয় না, তাদের দিবা নিরপেক্ষ উদ্ভিদ বলে, যেমন শসা, ভুট্টা, সূর্যমুখী, টমেটো ইত্যাদি। এইসব উদ্ভিদের ফুল সারা বছরই ফুটতে পারে। শর্ট লং ডে প্ল্যান্ট অর্থাৎ হ্রস্ব দীর্ঘদিবা উদ্ভিদ, যেসব উদ্ভিদের ফুল ফোটার জন্য প্রথমে সংকট আলোককালের চেয়ে কম আলো এবং শেষের দিকে সংকট আলোককালের চেয়ে বেশি সময়কাল ধরে আলোর প্রয়োজন, তাদের হ্রস্ব দীর্ঘদিবা উদ্ভিদ বলে, যেমন শ্বেত ক্লোভার, ক্যান্টারবারি বেল, রাই ইত্যাদি। লং শর্ট ডে প্ল্যান্ট অর্থাৎ দীর্ঘ হ্রস্বদ্বিভা উদ্ভিদ, অনেক উদ্ভিদের ক্ষেত্রে ফুল ফোটার জন্য প্রথমে দীর্ঘদিবা ও পরে হ্রস্বদ্বিভার প্রয়োজন হয়। এদের দীর্ঘ হ্রস্বদ্বিবা উদ্ভিদ বলে, যেমন হাসনাহানা, পাথরকুচি ইত্যাদি। ইন্টারমিডিয়েট ডে প্ল্যান্ট অর্থাৎ অন্তর্বর্তী দিবা উদ্ভিদ, যেসব উদ্ভিদে পুষ্প প্রস্ফুটনের জন্য একটি নির্দিষ্ট পরিসরের দিবাদৈর্ঘ্যের প্রয়োজন, তাদের অন্তর্বর্তী দিবা উদ্ভিদ বলে। এই নির্দিষ্ট পরিসরের থেকে দিবাদৈর্ঘ্য কম বা বেশি হলে ফুলের পরিস্ফুটন হয় না, যেমন ওয়াইল্ড কিডনি বিন ইত্যাদি। অ্যাম্ফোপিরিয়ডিক প্ল্যান্ট বা অ্যাম্ফোপিরিয়ডিক উদ্ভিদ, এক্ষেত্রে একটি অন্তর্বর্তী দিবাদৈর্ঘ্যের বেশি বা কম সময় আলো পেলে উদ্ভিদের পুষ্প প্রস্ফুটিত হয়, যেমন টারউইড ইত্যাদি। ইম্পর্টেন্স অফ ফটোপিরিয়ডিজম অর্থাৎ আলোক পর্যায়বৃত্তির গুরুত্ব। ফসলি উদ্ভিদে আলোক পর্যায়বৃত্তি প্রয়োগ করে ফুল আসার সময় কমিয়ে একই সময়ে মোট ফলনের পরিমাণ বৃদ্ধি করা যায়। গ্রন্থিকাণ্ড স্ফীতকন্দ উৎপাদনকারী উদ্ভিদে ফুল আসার সময় বিলম্বিত করে অধিক অঙ্গজ বৃদ্ধি ঘটিয়ে গ্রন্থিকাণ্ড ও স্ফীতকন্দের উৎপাদন বাড়ানো যায়। আলোক পর্যায়বৃত্তি প্রয়োগ করে উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধি ঘটানো যায়। উদ্ভিদ প্রজননবিদগণ আলোক পর্যায়বৃত্তির জ্ঞান সংকরায়ন পরীক্ষায় কাজে লাগিয়ে সময় উপযোগী ব্রিড তৈরি করতে পারেন। আলোক পর্যায়বৃত্তি প্রয়োগ করে বিপন্ন উদ্ভিদ প্রজাতির বিস্তার ও অস্তিত্ব বজায় রাখা সম্ভব। পরিবেশের বাহ্যিক প্রভাবক যে উদ্ভিদ দেহে শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটাতে পারে, আলোক পর্যায়বৃত্তি তার একটি উৎকৃষ্ট উদাহরণ। তাহলে আজকের ক্লাসে আমরা বীজের অঙ্কুরোদ্গম, বীজের সুপ্তাবস্থা, বাসন্তীকরণ এবং আলোক পর্যায়বৃত্তি সম্পর্কে জানলাম। তাহলে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ এই অধ্যায়টির আলোচনা এখানেই শেষ হলো।